আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। 50 বছর পর প্রকাশ্যে মুজিব হত্যাকারী মেজর ডালিম হাসিনা বিরোধীদের জানালেন লাল সালাম। আরো জানিয়ে দিব লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি। বিশেষ করে জানিয়ে দিব দর্শক, খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আরও রয়েছে আজকে তাজা খবর, লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের, গাজায় নিহত আরও 21। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি অনুরোধ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। হাসিনা বিরোধী অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে মেজর ডালিম বলেন, নতুন প্রজন্মের ছাত্র জনতা আংশিক বিজয় অর্জন করেছেন। তাদের জানাই লাল সালাম। তার কথায়, একটি রাষ্ট্রের বিপ্লব হল চলমান প্রক্রিয়া। এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি, এর জন্য আরও সময় লাগবে। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন সেই মেজর ডালিম দীর্ঘ 50 বছর পর ফের প্রকাশ্যে এলেন। জামাত সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তার টকশোতে মেজর শরীফুল হক ডালিমের সাক্ষাৎকার নিলেন গতকাল। সেই সাক্ষাৎকারের শুরুতেই হাসিনা বিরোধী অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের ছাত্র জনতা আংশিক বিজয় অর্জন করেছেন। তাদের জানাই লাল সালাম। তার কথায়, একটি রাষ্ট্রের বিপ্লব হল চলমান প্রক্রিয়া। এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি, এর জন্য আরও সময় লাগবে। অবশ্য মেজর ডালিম এখন কোন দেশে আছেন তা গোপন রাখা হয়েছে। এদিকে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ঘটনা প্রসঙ্গে মেজর ডালিম বলেন, মুজিব মারা যাননি, সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। স্বৈরাচারী শেখ মুজিব তার জুলুমে মাত্রা এত তীব্র করে তুলেছিলেন যে মানুষ তার থেকে মুক্তি চেয়েছিল। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই। এদিকে মেজর ডালিম জানিয়েছিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দিল্লিতে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এদিকে মেজর ডালিম দাবি করেন, জিয়াউর রহমান মুজিব বিরোধী অভ্যুত্থানে প্রথমে তাদের সঙ্গেই ছিলেন, পরে তিনি সরে গিয়েছিলেন। উল্লেখ্য, মুজিবকে হত্যা করার পরে 1975 সালে 15 অগস্ট মেজর ডালিমই বেতারে তা ঘোষণা করেছিলেন। মুজিব হত্যা নিয়ে মেজর ডালিমের বক্তব্য, 15 অগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটার সূত্রপাত ঘটেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়তেই। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের স্বার্থে হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছিল। 15 অগস্ট একটি সামরিক বিপ্লব ছিল, এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়, তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে। এদিকে ভারতের বিরুদ্ধে তোপ দেগে মেজর ডালিম বলেন, আমরা সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কবলে চলে গিয়েছি প্রায়। সেই অবস্থান থেকে 1971 সালের মতো আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে, না হলে বর্তমানের এই বিপ্লব ব্যর্থ হবে। অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন অগ্নি নির্বাপন কর্মীরা। দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝোড়ো বাতাস। কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় গতকাল শুক্রবার আগুন নিয়ন্ত্রণ আসতে শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন এবং প্রায় 10,000 অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলে হাজার হাজার মানুষ হঠাৎ গৃহহীন হয়ে পড়েছেন। ঘন ধোঁয়ার কারণে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে অগ্নি নির্বাপন কর্মীরা লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম প্রান্তে প্যালিসেডস এলাকার আগুন এবং পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকালের আগ পর্যন্ত প্যালিসেডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল 0%। শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েকদিন ধরে দাবানো ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে প্যালিসেডসের আগুন 8% এবং ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। যদিও এরই মধ্যে দাবানলে এই দুই অঞ্চলে প্রায় 33,000 একর পুড়ে ছারখার হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এরই মধ্যে সাফল্যের খবরও পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমরা জানি আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সেজন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখা ও জীবন বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের প্রথম কাজ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 5টি দাবানলের আগুন নেভাতে এখনও সংগ্রাম করছেন অগ্নি নির্বাপন কর্মীরা।
এসব দাবানলে লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টিতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী প্যালিসেইডসে 20,000 একর এলাকা পুড়ে গেছে। অঞ্চলটির আগুন 8% নিয়ন্ত্রণে এসেছে। ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে 13,956 একর এলাকা। লিডিয়ায় 395 একর পুড়েছে, নিয়ন্ত্রণে এসেছে 75% আগুন। হাস্ট অঞ্চলে 771 একর পুড়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে 37%। আর কেনেথ অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা এজেড জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। আজ শুক্রবার নতুন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকেল 3টায় তিনি এসব কথা বলেন। ডা জাহিদ বলেন, ইউরোপে বাৎসরিক ছুটি মাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও ছুটিতে। ওনারাও আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী সুপারিশ করবেন। তিনি বলেন, আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরাও আছেন। ওনারাও তাদের সঙ্গে বসে আলোচনা করে চিকিৎসার পরবর্তী ধাপ কি হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ, আলোচনা ও পরামর্শ করছেন। আজ শুক্রবার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দয়া কামনা করছি। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 6টায় এবং বাংলাদেশ সময় রাত 1-2টায় ডা জাহিদ বলেছিলেন, লন্ডনের লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া অধ্যাপক ডা প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ফিজিওথেরাপি, কার্ডিওলজিস্ট সহ অভ্যন্তরীণ কিছু বিশেষজ্ঞ তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা যেসব অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2018 সালে তাকে একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় সাজা নিয়ে তিনি 2 বছরের বেশি সময় কারাগারে ছিলেন, কিন্তু বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে 2020 সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়, কিন্তু সেই সরকার তাকে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল ভোর থেকে ভূখণ্ড জুড়ে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এদিকে লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি। শনিবার 11 জানুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরায়েলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসাল বন্দরও রয়েছে। এদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছেন এবং ইসরায়েলের সামরিক বাহিনী পরে বলেছে তারা এখনও লেবাননের সাথে যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফ গাজার হাসপাতালের জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। অন্যদিকে শুক্রবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিরলস এই হামলায় আরও লক্ষাধিক লোক আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।